এবং আমরা বলেছি যে ভেরিয়েবল রিঅ্যাকট্যান্স সিস্টেম বা মোটরে দুই রকম হতে পারে। একটা হলো সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স সিস্টেম আর মোটর, একটা হচ্ছে সুইচ রিঅ্যাকট্যান্স সিস্টেম আর মোটর। আমি আমার রেকর্ডিংটা চালু করে দিচ্ছি। তো আমরা যেটা বলছি সেটা হলো ভেরিয়েবল রিঅ্যাকট্যান্স সিস্টেম আর মোটরগুলো দুটো ভাবে ভাগ করা যায়। একটা হলো সুইচ রিঅ্যাকট্যান্স সিস্টেম আর মোটর, একটা হলো সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স সিস্টেম আর মোটর। গত ক্লাসে আমরা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স সিস্টেম আর মোটরের কিছু ফান্ডামেন্টালস আলোচনা করেছি। এখন আমরা সেটা কিছু বেসিক এবং শর্ট একটা রিভিউ দিয়ে এটা শেষ করতে চাচ্ছি। তারপর আমাদের এই সংক্রান্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেগুলোতে যাব। আচ্ছা, এখন এখানে টোটাল যে লেন্থটা ট্রাভেল করতে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সকে, যেমন এখানে হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোলটা ফর্ম হয়েছে, আমরা বলেছি যে এখানে নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্সটা বেরিয়ে সাউথ পোলে আসছে এবং এটা যে ওয়েটা ফলো করার কথা সেটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে এইটা। আমরা যদি শর্টেস্ট ডিসটেন্স হিসাব করি তাহলে অনেকটা আমরা এখান থেকে শুরু করতে পারি, এই পর্যন্ত হলো শর্টেস্ট ডিসটেন্স, ঠিক আছে। এবং আমরা যদি এভাবে হিসাব করি যে এখান থেকে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আসতেছে, যে ফাইটা আসছে, এই ফাই এর জন্য আসলে কোন রাস্তাটা সবচেয়ে সহজ হবে এবং ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কোন ওয়ে দিয়ে বেশি যাবে। এই অ্যানালজিটার জন্য আমাদের একটা জাস্ট কনসিডার করতে হবে যে আমি একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখানে আমরা একটা হোয়াইট বোর্ড বানিয়ে নিচ্ছি, এখানে আমরা ডিসকাস করে নিতে হবে। এখন আমরা একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ভি, সে ফর এক্সাম্পল ভি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। এই 10 ভোল্ট এবং এখানে এটা দুটো প্যারালাল রেজিস্ট্যান্স আছে, এটা একটা রেজিস্ট্যান্স এবং এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা, এই দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে। অ্যানালজিটা বুঝলে আমাদের এটা বোঝা সহজ হবে। এখানে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা সেটা হচ্ছে 1 কিলো ওহম আর এখানকার রেজিস্ট্যান্স ভ্যালুটা হচ্ছে 10 ওহম। এখন যদি এখানে তোমরা ভোল্টেজ সোর্স দিয়ে রেজিস্ট্যান্স দিই তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো হবে আই, কিন্তু ক্লোজ পাথ। প্রশ্ন হচ্ছে যে এখানে এবং এখানে এটাকে যদি আমরা I1 বলি এবং এটাকে যদি I2 বলি, প্রথম প্রশ্ন হচ্ছে কোন ওয়েতে বেশি পরিমাণ কারেন্ট যাবে? I2 স্যার। হ্যাঁ, I2 দিয়ে যাবে। ভেরি গুড। কারণ হচ্ছে যদিও এখানে তাকে বেশি ওয়ে অতিক্রম করতে হচ্ছে, তারপরে I2 দিয়ে বেশি ভাগ যাবে, তার কারণ হচ্ছে রেজিস্ট্যান্সটা কম। একইভাবে আমরা বলেছি গত ক্লাসে যে এখান থেকে এখানকার যে ডিসটেন্সটা, এখানে এই ডিসটেন্সটাকে আমরা বলছি হচ্ছে এয়ার গ্যাপ এবং এয়ারের মধ্যে রিলেটিভ পারমিয়াবিলিটি খুবই কম। এটা আমরা বলেছিলাম যে যেটা ভ্যাকুয়ামের রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ নটকে যদি আমরা 1 ধরে থাকি তাহলে মিউ এর রিলেটিভ পারমিয়াবিলিটি একের চেয়ে সামান্য একটু বেশি, যদি রিলেটিভ হিসাব করি ইজ গ্রেটার দ্যান স্লাইটলি গ্রেটার দ্যান 1। কিন্তু এখান থেকে এটা যে পারমিয়াবিলিটি সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে অলমোস্ট 4000 টাইমস, অর্থাৎ গ্রেটার দেন 4000 টাইমস রিলেটিভ পারমিয়াবিলিটি এটার আছে। এখন সে যদি এভাবে অতিক্রম করতে চায় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য এখান থেকে এভাবে আসাটা অনেক কষ্টসাধ্য, কারণ এখান থেকে একটা রিল্যাকটেন্স বা ক্যাপিটাল আর পেঁচানো হাতের এটা খুবই বেশি, আর এর লোহার মধ্যে এই রিল্যাকটেন্স আর এর মানটা খুবই কম, ছোট্ট করে রেখে রাখলাম। এখানে যেহেতু মান অনেক বেশি, তো সে বাস্তবে যেটা করে সে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এদিক দিয়ে আসে
এদিক দিয়ে আসে ম্যাগনেটিক ফ্লাক্স আসার পরে সে কি করে এখান থেকে এই পর্যন্ত চলে আসে। তো এটাকে আমরা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যে এরকম এবং বাকি অংশটুকু সে কি করে, বাকি অংশটুকু যথারীতি সে এইভাবে করে পারে চলে আসে। এতে করে হয় কি যে এইভাবে যদি ম্যাগনেটিক ফ্লাক্সটা যায়, যদিও তাকে এখানকার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এখান থেকে এতটুকু বেশি দূরত্ব অতিক্রম করার সত্ত্বেও ম্যাক্সিমাম ফ্লাক্স গুলো এবার ট্রাভেল করবে। এবার ট্রাভেল করার কারণে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের ইলাস্টিক প্রপার্টি আছে। তো প্রত্যেকটা ম্যাগনেটিক ফ্লাক্স আসলে কি চায় যে সে তার সাথে এর ভিতরে যে অবজেক্ট আছে সে অবজেক্টকে অ্যালাইন করতে চায়। আমরা যে এক্সপেরিমেন্টটা করেছিলাম স্কুলে সেটা একটু রিপিট করছি আমরা, যেখানে একটা নর্থ পোল এবং সাউথ পোল থাকে, মানে নর্থ পোল থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো সাউথ পোলের দিকে আসে, এই ফ্লাক্স লাইনস গুলো যদি আমরা প্লট করি বা ড্র করি, তাহলে আসলে কি হয়, এখানে যেটা হয় যে আসলে এখানে যদি আমরা কোনো আলপিন বা কোনো সুই বা কোনো পেরেক রেখে দিই, তাহলে আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো কি করে তার সাথে যে আলপিন গুলো, সুই গুলো, পেরেক ইত্যাদি গুলো আছে সেগুলোকে সে তার নিজের সাথে অ্যালাইন করে রাখে। অর্থাৎ আমরা যদি এখানে আলপিন রাখি সে অ্যালাইন হয়ে এভাবে থেকে যাবে, অথবা যদি আমরা এরকম আলপিন রাখি সে অ্যালাইন হয়ে তার মতো করে এখানে থেকে যাবে। ঠিক আছে, এইভাবে 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 তারা থেকে যাবে, তারা কখনোই কি হবে না যে এইভাবে এইভাবে থাকবে না। এই একই কাজ এটার সাথেও হয়, যেখানে যেহেতু নর্থ পোল সাউথ পোল আছে, এখানে যদি ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো যেহেতু আছে, কাজে কি হয় এখানে আমাদের যেহেতু নর্থ পোল সাউথ পোল গুলো আছে, কাজে এখান থেকে এই পর্যন্ত সে যখন আসে তার মধ্যেও সে চেষ্টা করে যে ভিতরে যে রোটরটা থাকে সে রোটরটা হচ্ছে তার কাছে সুই বা আলপিনের মতো একটা অবজেক্ট, যেটাকে সে কি করে তার নিজের সাথে অ্যালাইন করে নেয়। ফলে এখান থেকে যেহেতু অনেক বেশি বেশি ফ্লাক্স আসতেছে, এভাবে এই ফ্লাক্স লাইন্স গুলো কি করে তার সাথে এই ফ্লাক্স গুলো এবং এখান থেকে যে ফ্লাক্স গুলো যাচ্ছে ফেরত, এরা কম্বাইনলি চেষ্টা করে যে এই যে লোহার যে অবজেক্টটা আছে এই অবজেক্টকে সে তার সাথে অ্যালাইন করার চেষ্টা করে। অ্যালাইন করার চেষ্টা করলে কি হয়, তখন সে এভাবে হয়ে যায়, তার সাথে অ্যালাইন হয়ে যায়। ঠিক আছে, আমরা তার একটু দেখি যে এরকম হয়ে যায়। অর্থাৎ তখন ম্যাগনেটিক ফ্লাক্সটা আর এই দূর দিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, ম্যাগনেটিক ফ্লাক্সটা স্টেট বরাবর যেতে পারে। সেদিন আমরা একটা আলোচনা করছিলাম যে হোয়াই ইজ রিঅ্যাক্ট্যান্স মোটর কল্ড রিঅ্যাক্ট্যান্স মোটর। তার একটা বড় কারণ এটাও ছিল যে রিঅ্যাক্ট্যান্স মোটর গুলো যে ভিতরে যে ম্যাগনেটিক রিলাক্টেন্স এটা রোটরের রোটেশনের কারণে চেঞ্জ হয়ে যায়। The magnetic reluctance of a reluctance motor changes because of the rotation of the rotor. অর্থাৎ মোটরের রোটেশন যেহেতু হয় রোটরটার মধ্যে, এই রোটরের রোটেশন চেঞ্জ হওয়ার কারণে এখানে যেটা হয় রিলাক্টেন্সটা চেঞ্জ হয়ে যায়। রিলাক্টেন্স কেমনে চেঞ্জ হয় সেটা আমি এক্সপ্লেনেশন দিলাম। তো কোশ্চেন আসলে আমরা আশা করি তোমরা এভাবে এক্সপ্লেন দিতে পারবা। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এখন? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা আরো কিছু টার্ম মনে রাখবো যে লাস্ট ক্লাসে যেটা আমরা বলেছিলাম যে কয়েকটা লেন্থ একটু মনে রাখতে হবে আমাদের। একটা লেন্থ ছিল এখান থেকে এখানকার যে টোটাল লেন্থ সেটাকে আমরা বলেছিলাম এল, আর একটা লেন্থ ছিল এইখান থেকে যে পর্যন্ত লেন্থ সেটা ছিল আরেকটা লেন্থ। তো এটার সাথে একটু হিসাব আছে, আমি এখানে সংখ্যাগুলো বলে দিই। এই টোটাল লেন্থ হলো এল। এই এল সমান সমান ছিল হচ্ছে আমাদের যে স্টেটরের ইনার ডায়ামিটার ডি ইন, স্টেটর ইনার ডায়ামিটার, এবং এটা সমান সমান কি ছিল এখান থেকে এটার যে ডায়ামিটার, এখান থেকে ডিসটেন্স এখান থেকে এটুকু, এটাকে আমরা বলেছিলাম হচ্ছে এয়ার গ্যাপ লেন্থ, লেন্থ অফ দ্য এয়ার গ্যাপ এল অফ এজি। এখানে লেন্থ অফ দ্য এয়ার গ্যাপ আরেকটা আছে, কারণ এয়ার গ্যাপ এর পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এয়ার গ্যাপ দুটো সমানই হয়ে থাকে। এখানে আরেকটা এল অফ দ্য লেন্থ অফ দ্য এয়ার গ্যাপ এল অফ এজি, এইটা এবং এটা যোগ দিলে আমাদের কি হয়ে গেল 2 এল এজি। এবং এর সাথে এর ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যাচ্ছে এটাকে যদি আমরা এইভাবে নাম দিই যে লেন্থ অফ দ্য রোটর এল আর, অর্থাৎ এই এল আরটা হলো ভেরিয়েবল। এল আরটা কখনো কখনো এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, কখনো কখনো এল আরটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, কোনো কোনো সময় এল আরটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে। তো এইভাবে আমাদের এল আরটা মাথায় রাখতে হবে যে এই এল আর যেটা এটা হচ্ছে লেন্থ অফ দ্য রোটর প্লাস 2 ইন্টু লেন্থ অফ দ্য এয়ার গ্যাপ।
ইকুয়ালস হচ্ছে টোটাল লেন্থ এল। এটা একটু মাথায় রাখলে আমাদের একদম ইজি হয়ে যাবে। তো রোটরের যে লেন্থ থাকে এবং এয়ার গ্যাপের যে লেন্থ তারকে ডাবল দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ করতে হবে। একে গুণ করলে আমরা কি পাবো, লেন্থ, টোটাল লেন্থ, যে পথে ফ্লাক্সটা ট্রাভেল করবে, এই ফ্লাক্সের ট্রাভেল পথটা টোটালটা আমরা এখান থেকে বের করতে পারবো। এবং এটা কেন লাগবে সেটা আমি ব্যাখ্যা দেবো। আমাদের যখন টর্ক হিসাব করতে হবে, আমরা পরে ম্যাথমেটিক্যাল যে পোর্শনটা সেটা কম্বাইন্ডলি আলোচনা করব, কারণ এই ধরনের মোটরগুলো প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল মডেল ডিফারেন্টলি আলোচনা করার দরকার নেই। এটা কম্বাইন্ড ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে আমরা এই বিভিন্ন প্রকার মোটরগুলোকে আমরা এক্সপ্লেন করব, তখন দেখবে যে এটা দরকার হচ্ছে। তো এই ছিল আমাদের রিল্যাক্টেন্স মোটর। আর আরেকটা সঙ্গত প্রশ্ন ছিল যে এটা যে সিনক্রোনাস রিল্যাক্টেন্স সেটা আমরা বুঝবো কি করে। এটা বোঝার উপায় হলো এরকম যে তোমাকে কি করতে হবে, যে প্রথমে মনে রাখতে হবে যে চারপাশে যে ম্যাগনেট ফর্ম করতেছে এটা হচ্ছে এক ধরনের, এখানে একটা ম্যাগনেট অ্যাপিয়ার হচ্ছে নর্থ পোল, একটু পরে সেই নর্থ পোলটা চলে যাচ্ছে। আবার এখানে একটা পোল অ্যাপিয়ার হলো, এখানে একটা পোল চলে যাচ্ছে, আবার এখানে একটা অ্যাপিয়ার হলো, এটা চলে যাচ্ছে। এটার কারণে কি হয়, এটার কারণে যেটা হয় সেটা হলো যে এখানে একটা আপাত দৃষ্টিতে মনে একটা রিভলভিং ফিল্ড কাজ করছে। এই রোটেটিং ফিল্ডটা দেখো একটু পরপর জাস্ট শিফট করে যাচ্ছে, মানে যেখানে নর্থ পোলটা ছিল নর্থ পোলটা শিফট করে পরের অংশে চলে গেল, আবার যে সাউথ পোলটা ছিল সে সাউথ পোলটাও শিফট করে পরের অংশে চলে গেল। এই নর্থ এবং সাউথ পোল পরস্পর শিফট হওয়ার কারণে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এটা অনেকটা রিভলভিং ফিল্ড থিওরির মতনই কিছুটা চিন্তা করা যায়। তো এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে রিভলিউশনের যে স্পিড, বা এখানে যদি আমরা এভাবে বলি অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সেটা যা হবে, এবং এখানকার যে রোটর থাকবে, রোটরের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, রোটরের অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং চারিপাশের যে স্টেটর পোল আছে সেটার অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হবে কি, সমান হবে। রোটরের অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং স্টেটরের যে পোলগুলো আছে তাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান হওয়ার কারণে কি হবে, সমান হওয়ার কারণে এদেরকে আমরা বলবো হচ্ছে সিনক্রোনাস রিল্যাক্টেন্স স্টেপার মোটর। সিনক্রোনাস মানে হচ্ছে সমকালবর্তী, এখানে রোটরের সাথে স্টেটরটা যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা সিনক্রোনাস হওয়ার কারণেই, অর্থাৎ রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড গুলো যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে তার সাথে রোটরের ফিজিক্যাল যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা যেহেতু সিনক্রোনাইজ হয়ে গেছে বা একই সময় ঘটছে, এই কারণে এই মোটরটাকে আমরা বলবো হচ্ছে সিনক্রোনাস রিল্যাক্টেন্স স্টেপার মোটর। এবার আমরা দেখবো সুইচড রিল্যাক্টেন্স স্টেপার মোটর। তো সুইচড রিল্যাক্টেন্স স্টেপার মোটরটা কিভাবে কাজ করে আমরা এরপর স্লাইডে দেখবো। স্যার স্যার এটা যদি 4 পোলে হতো স্যার তাহলে কি কোনো প্রবলেম হতো? এখানে তো 6 পোলে। না না, কোনো প্রবলেম নাই, তবে 4 পোল হলে একটা সমস্যা আছে, সেটা হলো যে এটা ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনটা নির্দিষ্ট করা যাবে না, কারণ যেহেতু রোটরে কোনো পোল নাই। একটা বুঝতে পারছো? আমি উদাহরণ দিই, ধরো আমি একটা হোয়াইট বোর্ড নিই, আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা পেন্সিল নিই। আচ্ছা এখানে দেখো যে, আচ্ছা একটু ভালো কাজ করছে না, এখানে দেখাই, সেটা হলো
সেখান থেকে দেখায় এটা। তো প্রশ্নটা ছিল যে 4 পোল হলে কি সমস্যা হতে পারে বা কেমন হবে, সেটা একটু দেখায়। যে মনে করো এখানে আমার 4টা পোল আছে, এখানে একটা পোল, এখানে একটা পোল, এখানে একটা পোল এবং এখানে একটা পোল। এখন তোমার রোটরটা আছে বলে মনে করো এই জায়গায়, এখানে প্যারামেট্রিক ম্যাটেরিয়াল। তাহলে এখানে হচ্ছে φ1, এখানে হচ্ছে φ2, এখানে φ1 প্রাইম, এখানে হচ্ছে φ2 প্রাইম। এই হলো আমাদের মোটরের কনস্ট্রাকশন। তাহলে দেখি যে কি সমস্যাটা হয়। সমস্যা হচ্ছে এরকম, যখন তুমি এই φ1টাকে এখানে নট করে সাউথ পোলটা ফর্ম করলে, এবং এরপরে যখন তুমি এইখানে φ2টাকে নট করে এবং সাউথ পোলটাকে ফর্ম করবা, এবং এখানে নট এবং সাউথ পোলটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কারণ আমাদের এটা যখন অন করতে হবে এটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে? তখন কি হবে দেখেন। তাহলে এখন প্রশ্ন হলো যে এখন এটা কোন দিকে ঘুরবে। তুমি এখানে নট পোল বানাইছো, হ্যাঁ, প্রশ্ন হলো এইটা কি এই দিকে আসবে নাকি এইটা এই দিকে আসবে। আর এই সাউথ পোলের কাছেই বাকি আসবে, এইটা আসবে নাকি এইটা আসবে, এটা আমরা বুঝবো কি করে? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যালো, যে প্রশ্ন করেছো শুনতে পাচ্ছ? জি স্যার। অর্থাৎ এখানে রোটরে যেহেতু পোল নাই, যদি এটা পার্মানেন্ট ম্যাগনেট হতো এবং যদি এখানে ফিক্সড পোল থাকতো, ধরো এটাই নর্থ পোল, তাহলে তুমি কনফার্ম থাকতে পারতা যে এইখানে এই সাউথ পোলটা অবশ্যই এখানে আসবে, কনফার্ম থাকতে পারতা। কিন্তু এটা যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট, কাজে এখানে নর্থ পোল এবং সাউথ পোল যেহেতু নাই, কাজে যেহেতু এটা লোহার যে কোনো টার্মিনালই এটা অ্যাট্রাক্টেড হতে পারে। তাহলে আমাদের কন্ট্রোলের ক্ষেত্রে কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আমরা ফরওয়ার্ড দিকে ঘুরবে না রিভার্স দিকে ঘুরবে বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, এটা আমরা নিশ্চিত হতে পারবো না। এটা এই কারণেই এই কনফিগারেশনটা করা হয় না। সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স মোটর এবং সুইচ রিঅ্যাক্ট্যান্স মোটর ক্ষেত্রে ন্যূনতম আসলে স্ট্যাটরে 6টা বলতে হবে, এটা কনফার্ম করার জন্য যে এটা একই দিকে ঘুরবে। ঠিক আছে, তাহলে আমরা পরের আলোচনায় চলে যাই। যে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, এখানে আমরা আরেক ধরনের ভেরিয়েবল একটা সিস্টেম দেখতে পাচ্ছি। তো আমাদেরকে যখন খাতাতে এক্সপ্লেন করতে হবে যে হাউ ডাজ একটা সিস্টেম অর মোটর রোটেট বা এরকম কিছু, অথবা এক্সপ্লেইন দ্য রোটেশন অফ এ ভেরিয়েবল একটা সিস্টেম অর মোটর, এবং সেটা যদি সুইচড একটা সিস্টেম অর মোটর হয়ে থাকে তখন তুমি এটা এক্সপ্লেইন করতে পারো। আর স্পেসিফিকলি যদি বলা থাকে যে সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেইন করতে হবে, তাহলে এটা দিয়ে দিই হবে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে এখানে আমাদের টোটাল 8টা পোল আছে। আমরা যদি কাউন্ট করি, এখানে পোল আছে হচ্ছে এখানে 1, এটা নাম্বারিং করে দিই, 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8। আচ্ছা, তার মিলে স্ট্যাটর পোল কয়টা? তাহলে এখানে স্ট্যাটর পোল হচ্ছে 8টা। আচ্ছা, এবার বলো তো রোটর পোল কয়টা হচ্ছে? রোটর পোল কেউ বলতে পারবো রোটর পোল কয়টা আছে? 6টা স্যার। হ্যাঁ, 6টা। ভেরি গুড। আমি নাম্বারিং করে রাখি, 4, 5, এই 6। তাহলে রোটর পোল আরপি ইকুয়াল টু 6। এই হচ্ছে ঘটনা। তাহলে স্ট্যাটর পোলে হলো 8টা আর রোটর পোলে হলো এই 6টা। এখন কথা হলো যে মোটরটা আসলে ঘুরবে কি করে, সেটা হচ্ছে কথা। যেখানে যেহেতু আগের মতো সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স মোটর নাই, এখানে হচ্ছে সুইচড রিঅ্যাক্ট্যান্স,
কিভাবে ঘুরবে সেটা হলো আজকে আমাদের আলোচনা। আচ্ছা, প্রথমে দেখে নিই যে আমরা যদি এরকম টাইমিং ডায়াগ্রাম অ্যাপ্লাই করি তাহলে কি হয়। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি স্টার্টার পোল আছে 8টা, আমরা একটা বাংলা হিসাব শিখছি যে উইন্ডিং, যেটা নাম্বার অফ উইন্ডিং সমান সমান সাধারণত কি হয়, স্টার্টার পোলকে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, আমরা উইন্ডিং পেয়ে যাই। কারণটা কি, কারণ এক একটা উইন্ডিং এ 2টা কয়েল থাকে, 2টা কয়েল 2টা পোল থাকে, তাহলে জয়টা পোল হবে, তাকে দিয়ে আমরা 2 ভাগ করলে উইন্ডিং পেয়ে যাবো। তাহলে উইন্ডিং সমান সমান হচ্ছে স্টার্টার পোল ডিভাইডেড বাই 2। আর যদি নাম্বার অফ কয়েলস জিজ্ঞাসা করে, নাম্বার অফ কয়েলস সি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি স্টার্টার পোল, অথবা সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডাব্লিউ। এভাবে আমরা যদি খুব সহজেই এই হিসাবগুলো রাখতে পারি। অর্থাৎ ডাব্লিউ সমান 2c, ঠিক আছে, না উল্টা হয়ে গেল, এই সি সমান সমান 2w, সি সমান 2w হবে না, মানে সি সমান 2w বলছে না, ডাব্লিউ সমান 2c হবে আর কি, এটা উল্টা হয়ে গেছে। মানে ডাব্লিউ একটা উইন্ডিং এ 2টা কয়েল থাকে, কেন বলতে চাচ্ছিলাম, একটা উইন্ডিং এ 2টো কয়েল থাকে, তাহলে আমাদের এখানে টোটাল স্টার্টার পোল হচ্ছে 4টা, সরি 8টা। স্টার্টার পোল যদি 8টা হয় তাহলে আমাদের এখানে উইন্ডিং আছে 4টা, এক একটা উইন্ডিং এ 2টা টার্মিনাল, প্রত্যেকটা টার্মিনাল প্রত্যেকটা পোল, তাহলে 4টা উইন্ডিং এ 8টা টার্মিনাল, ডাব্লিউ সমান যদি 2c হয় তাহলে 4w সমান হবে 8c। 8টা কয়েল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, জয়টা পোল তাহলে আমাদের কয়েল লাগবে। এই হচ্ছে আমাদের সোজা হিসাব, মানে এটা হচ্ছে একটা টেকনিক মনে রাখা। এবার আমরা কেমনে ঘোরে সেটা একটু দেখি। তো মেইন জিনিস হচ্ছে অ্যালাইনমেন্টের, যেহেতু ভিতরে এটা টোটালটাই হলো রোটর এবং এখানে ফ্লাক্স আঁকানো আছে। তো যখনই আমি φ1 কে এনার্জাইজ করব, আসলে এখানে একটা কয়েল আঁকানো আছে মানে যে একটা উইন্ডিং ব্যাপারটা তা না, উইন্ডিং সবগুলোতেই আছে, এখানে আঁকানোর সুবিধার জন্য, সিম্পলিসিটির জন্য আমরা এই কাজটা করেছি, ঠিক আছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে বাকিগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখি কি হয়। সেটা হলো প্রথমে আমরা উইন্ডিং 1 কে এনার্জাইজ করলাম, উইন্ডিং 1 কে ধরে এনার্জাইজ করলাম, তখন এই যে রোটর যে পোলটা থাকলো, সবচেয়ে কাছের যে টিথ, যেটা এখানে টিথ এবং স্লট বলি আমরা, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই ভিতরের এই খাঁজগুলোকে আমরা বলি হচ্ছে স্লট এস, আর এখানে যে দাঁত দেখতে পাচ্ছ, দাঁতগুলোকে আমরা বলি টিথ টি, টিথ এন্ড স্লট। তো সোজা কথা, এখানে যখন আমরা এনার্জাইজ করবো, আশপাশে যেখানে টিথ থাকবে, টিথটা তার সাথে অ্যালাইন হয়ে যাবে, এখানে আমরা ডট চিহ্ন দিলাম, চিহ্ন দেওয়ার জন্য। এবং সেই সময় কি হবে, এখান থেকে যে ফ্লাক্সটা আসছে, সে এখান থেকে এখানে ট্রাভেল করে এদিকে চলে আসবে, এবং সে চারিপাশ দিয়ে ঘুরে আবার এদিকে চলে আসবে, এভাবে সে কন্টিনিউ করতে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের উইন্ডিং ডায়াগ্রাম, নিচে দেওয়া আছে বাম পাশে উইন্ডিং ডায়াগ্রাম ডাব্লিউডি, এবং এটা হচ্ছে টিডি টাইমিং ডায়াগ্রাম। তো টাইমিং ডায়াগ্রাম গুলো আমরা দেখি কিভাবে করা আছে। যেখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম টি, এবং ও অ্যাক্সিস বরাবর হচ্ছে এদিকে হলো ভোল্টেজ। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? আমার কারেন্ট চলে গেছে, তো আমার পিসির ব্যাটারি খুবই কমে গেছে, যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। আমি মোবাইল দিয়ে কন্টিনিউ করছি বাকি আলাপটা, হ্যাঁ, একটু ওয়েট করো। হাসান তুই হোস্ট, কিছু বল। গুড মর্নিং। তুমি কিছু শেয়ার করো, আমরা একটু শুনি দেখি। দাঁড়া, আমি এখানে তোদের অ্যাটেন্ডেন্স দিই। জি স্যার, অ্যাটেন্ডেন্সটা নেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। নোমান বন্ধু, কেমন আছো? এখানে ঘুমাইতেছে না? বন্ধু কেমন আছো? ক্লাস কেমন করতেছো? এই তো তোমার ডাকে ঘুমটা ভাঙলো মাত্র।
Nawan, তুই বল জোস। কিসে? তুই বল আইফোন কিনছস? আইফোন কিনছে দোস, আইফোন 13। তোর জন্য কি আলাদা ভাবে পাঠাইছে 13? দোস্ত আমি তো স্পেশাল মানুষ। স্যার হ্যাঁ, সিয়া শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, বলছে যে তোমরা ওই অ্যাটেন্ডেন্সটাকে নিতে পারছো? জি স্যার, নিয়েছি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখো। কারেন্ট মুশকিল হয়ে গেছে, তো যে মোবাইল দিয়ে তোমাদের সাথে যোগাযোগ করছে, মোবাইলে তো স্লাইড গুলো নাই। এখন স্লাইড গুলো আছে কম্পিউটারে, কারেন্ট চলে গেছে মেলা আগে, কিন্তু কারেন্টটা তো আসলো না, তো আমার পিসি অফ হয়ে গেছে একা একাই। এখন তোমরা ওই অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমাকে দাও, আর কুইজের ওটা একটু ঠিক করে ফেলি আমরা এর মধ্যে। কুইজটা তোমরা অন্যান্য সিআররা সবাই জানালো, তোমাদের সবার সাথে নাকি কথা হয়েছে? জি স্যার। আগামী মঙ্গলবারের কথা তো বললো ওরা। মঙ্গলবার না স্যার, মেবি বৃহস্পতিবার হবে। আচ্ছা, তোমরা সবাই যোগাযোগ রাখছো সব সেকশনের সিআররা? জি স্যার, ওই আমাদের হচ্ছে বুধবার আবার একটা ল্যাব পরীক্ষা আছে, তো এই জন্য মঙ্গলবারটা মেবি আমরা দিতে পারতেছি না। ঠিক আছে, তাহলে তোমরা এটা ফাইনালাইজ করে ফেলো বৃহস্পতিবারে। তাহলে বৃহস্পতিবার যদি হয়, তো সিলেবাসটা আমরা এই রিল্যাক্টেন্স মোটর পর্যন্ত, অর্থাৎ আজকে তো বৃহস্পতিবার, আগামী রবিবার পর্যন্ত, রবিবারের মধ্যে রিল্যাক্টেন্স মোটরটা শেষ হয়ে যাবে আমাদের। তাহলে রবিবার পর্যন্ত যে ক্লাসটুকু, অর্থাৎ সিলেবাস থাকবে হচ্ছে রিল্যাক্টেন্স মোটর পর্যন্ত। ভেরিয়েবল রিল্যাক্টেন্স মোটর যে পড়তেছি আমরা, এই পর্যন্তই থাকবে। তারপরে মানে রবিবারের পর থেকে তোমাদের সাথে কি রবিবার আমার ক্লাস পড়ছে নাকি সোমবার পড়ছে? হ্যাঁ, ওই তো মানে আরেকটা ক্লাস পর পর্যন্ত যেটুকু হবে, মানে রিল্যাক্টেন্স মোটর শেষ হতে আরেকটা ক্লাস লাগবে, তাহলেই হয়ে যাবে। তো ওই আরেকটা ক্লাস পর্যন্তই সিলেবাস থাকবে তোমাদের রিল্যাক্টেন্স মোটর পর্যন্ত। আর তারপরে এক্সট্রা আরেকটা ক্লাস হবে, সেটা অন্য টপিকের উপর হবে, কিন্তু ওটা কুইজে থাকবে না। মানে কুইজ যদি বৃহস্পতিবারে দাও, তাহলে মঙ্গলবার তোমাদের সাথে তো আবারও ক্লাস পড়বে, কিন্তু মঙ্গলবারের ক্লাসটা বৃহস্পতিবার আসবে না। ওই মঙ্গলবারের আগের ক্লাস পর্যন্তই থাকবে, কিন্তু তার মধ্যে স্পেসিফিক টপিক আমি বলে দিচ্ছি, ওই রিল্যাক্টেন্স মোটর পর্যন্তই থাকবে। রিল্যাক্টেন্স মোটরের যেটুকু আলোচনা ক্লাসে হবে সেটুকু চলে আসবে। তো তুমি তাহলে সব স্যারদেরকে জানাই দিও, আমি গুগল ক্লাসরুমে নালে পোস্ট দিয়ে রাখবো, গুগল ক্লাসরুমে বৃহস্পতিবারের কথা। তো তোমরা কি সবাই স্যার? আমি আপনাকে আবার কনফার্ম করব। আচ্ছা, কনফার্ম মানে এখন একটু কখন করতে পারবো? আজকে পর্যন্ত করতে পারবো? হ্যাঁ, আজকেই করব স্যার, আজকেই করব। টেলিফোন দিয়ে আমাকে আজকে কনফার্ম করে দিও, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটা কাজ করি আজকে, যেহেতু আমি রেকর্ডিংটা অন করছিলাম, রেকর্ডিংও হবে না, কারণ জুম মিটিং শেষ না করলে তো রেকর্ডিংটা হয় না। তাহলে এখানে ক্লাসটা আজকে নাহলে শেষ করে দিই, কারণ কারেন্টটা আসবে বলে মনে হচ্ছে না, মেলাক্ষণই কারেন্টটা নাই। ঠিক আছে, তোমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা আমাকে ইমেলে দিয়ে রাখো। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।